হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখ, তোদের WBJEর যে অপরাজেয় ব্যাচ এবং নিটের যে অপরাজেয় ব্যাচ, সেখানে ফিজিক্সের ক্লাস, বায়োলজির ক্লাস, ম্যাথের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কেমিস্ট্রির কোনো ক্লাস দেওয়া হয়নি। তো আজকে তোদের অপরাজেয় ব্যাচে ফার্স্ট কেমিস্ট্রি ক্লাস। তো দেখ, তোদের যে WBJE বল বা নিট বল, সেটা কিন্তু একদম দোরগোড়ায়, একদম কাছে চলে এসছে। তো সময় কিন্তু খুব বেশি আর নেই। আর একটা কথা দেখ, ক্র্যাশ কোর্স মানে এই নয় যে একদম বেসিক থেকে, গোড়া থেকে একদম আমি কেমিস্ট্রি শুরু করব। সেটা যদি করতে চাই তাহলে কিন্তু একটা বছর আবার কিন্তু অতিবাহিত হয়ে যাবে। তাই আমি চাইবো যে পুরনো তোদের যে PYQs, সেইগুলো সলভিংয়ের মাধ্যমে সেই সমস্ত প্রশ্ন থেকে যে কনসেপ্টগুলো হাইলি ইম্পর্টেন্ট, প্রতি বছর জেইতে বল বা নিটে বল, যে প্রশ্নগুলো আসে, যে কনসেপ্ট থেকে বেশি বেশি করে আসে, সেই কনসেপ্টগুলোকে আমি তোদের সামনে তুলে ধরবো এবং সেই কনসেপ্ট থেকে ওই প্রশ্নটা বাদে আর কি কি প্রশ্ন হতে পারে, সমস্ত লেভেলের প্রশ্ন একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমি কমপ্লিট করানোর চেষ্টা করব। আমি দেখ দু তিনটে কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন মধ্যে বোর্ডে লিখে নিয়েছি, আরও কোশ্চেন লিখবো। এই প্রশ্নগুলো এক একটা প্রশ্ন কিন্তু এক একটা কনসেপ্ট, এবং এগুলো কিন্তু অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কনসেপ্ট দিয়ে সলভ করতে পারিস তাহলে বাকি প্রশ্নগুলো খুব ইজিলি করতে পারবি। এবং এই কনসেপ্ট থেকে বিগত সালে হোক, নিটে হোক, WBJEতে হোক, যে কোনো জায়গায় এই টাইপের প্রশ্নই কিন্তু আসে। তো দেখ, আমি প্রথমে দুটো প্রশ্ন তুলে নিয়েছি, দুটোই কিন্তু PYQs। এমন না যে আমি মন থেকে প্রশ্নগুলো বানিয়েছি, দুটোই PYQs এবং দুটোই কিন্তু একদম জবরদস্ত কনসেপ্ট। তো এই টাইপের কনসেপ্ট কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে, এবং যে কনসেপ্টগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই কনসেপ্টগুলো আমাদের সলভ করিয়ে দিব। এবং সেখান থেকে যে ডেলি যেগুলো প্রবলেমসগুলো, সেগুলো আমি টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে সেখানে আপলোড করে দেবো। তোরা সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করে নিস। তো চল দেরি না করি আমি ভিডিওটা শুরু করি, এবং অনেক প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো তোদের কনসেপচুয়ালি সলভ করাতে থাকি। তো তোরা জুড়ে থাক, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখিস। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিস। তো চল ফার্স্ট প্রশ্নটা আমরা দেখে নিই। তো দেখ, ফার্স্ট প্রশ্নে কি লিখেছি, দি কারেক্ট অর্ডার অফ বয়েলিং পয়েন্টস অফ N-ethylamine, ইথক্সিইথেন অ্যান্ড বিউটান টু অল। মানে আমাকে এই তিনটে কম্পাউন্ডের বয়েলিং পয়েন্টের অর্ডার লিখতে হবে। দেখবি ছেলেদের মধ্যে নর্মালি অর্গানিক কেমিস্ট্রিতে বয়েলিং পয়েন্টের অর্ডার একটা অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন, এবং ছেলে মেয়েদের কিন্তু এই অর্ডার বের করতে অনেক কষ্ট হয়, অনেক ভুলভ্রান্তি হয়, অনেকেই ঠিকঠাক জানে না যে কি করে বয়েলিং পয়েন্টের অর্ডার বের করতে হয়। তো আজকে আমি যদি একদম গোড়া থেকে শিখিয়ে দেবো যে বয়েলিং পয়েন্টের অর্ডার কি করে বের করব। কিন্তু দেখ, এই প্রশ্নে বয়েলিং পয়েন্টের অর্ডার বের করার আগে ফার্স্ট কি করতে হবে, এই যে কম্পাউন্ডগুলো দিয়েছে এই কম্পাউন্ডগুলোর স্ট্রাকচার আঁকতে হবে। ঠিক আছে, তো চল আমরা দেরি না করে এদের স্ট্রাকচারগুলো আঁকার চেষ্টা করি। দেখ, ফার্স্ট কম্পাউন্ডটা কি দিয়েছে, N-ethylamine। এই টাইপের কম্পাউন্ড ছেলেমেয়েরা কিন্তু সহজে কিন্তু আঁকতে পারে না। N-ethylamine এই টাইপের যে কম্পাউন্ডগুলো হয় সেগুলো কিন্তু সচরাচর ছেলেরা সহজে আঁকতে পারে না, ছেলেমেয়েরা। তো দেখ, আমি এটাকে খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি। দেখ, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছিস, ইথানামিন। ইথানামিন তো প্রত্যেকে আঁকতে পারবি। ইথানামিন কিরকম হয়, একটা ইথাইল গ্রুপ, CH3 CH2 NH2, এটাই হচ্ছে কি ইথানামিন বলতে পারি আমরা। এবারে ইথানামিনে কি আছে দেখ, N-ইথাইল মানে নাইট্রোজেনের সঙ্গে একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে আমি কি করব দেখ, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দেব, তার জায়গায় একটা ইথাইল গ্রুপ ইন্ট্রোডিউস করিয়ে দিব। তো দেখ, একটা যদি হাইড্রোজেনকে বের করি তাহলে কি আসবে, NH, আর একটা ইথাইল গ্রুপকে দেখ এখানে আমি জুড়ে দিলাম, মানে CH2 CH3। এটাই হচ্ছে আমার N-ইথাইল ইথানামিন। এটাই হচ্ছে আমার N-ইথাইল ইথানামিন। সেকেন্ড কম্পাউন্ডটা দেখ, ইথক্সিইথেন। তাহলে যখনই আমি ইথক্সিইথেন আঁকবো তো ফার্স্টে কি করবো বল দেখি, ইথেন গ্রুপটা আগে এঁকে নেব। দেখ, আমি ইথেন গ্রুপটা এঁকে ফেলছি, CH3 CH3, এটা হচ্ছে আমার ইথেন। এবার ইথেনে কি করব দেখ, একটা ইথক্সি গ্রুপ যুক্ত করব। ইথক্সি মানে হচ্ছে দেখ এই গ্রুপটা OC2H5, এটাকে বলা হয় ইথক্সি। তো কি করব দেখ, আমি ইথেনের একটা হাইড্রোজেনকে একটা ইথক্সি গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে কি পাবো দেখ, তো হাইড্রোজেনটাকে বের করে দিলাম, তার জায়গায় কি চলে আসবে, OC2H5,
তাহলে এইটা হবে আমার ইথক্সি ইথেন, এইটা হচ্ছে আমার ইথক্সি ইথেন। 3 নাম্বার কম্পাউন্ডটা তো প্রত্যেকের জানা, বিউটান টুয়াল। সিম্পল কি আঁকবো দেখ, আমি বিউটান টেকে নিচ্ছি, এটা হচ্ছে বিউটান, CH3 CH2 CH2 CH3, এটা বিউটেন। বিউটেনের কি আছে দেখ, 2 নম্বরে অ্যালকোহল মানে OH গ্রুপ রয়েছে, তাহলে একটা হাইড্রোজেনকে মুছে দিলাম, একটা OH চলে এলো, এইটা হচ্ছে আমার বিউটান টু অল। এবার তোরা যদি খুব ভালো করে লক্ষ্য করিস তো দেখতে পাবি, দেখ এই 3টে কম্পাউন্ডেরই মলিকিউলার মাস সেম। এদের কি সেম? মলিকিউলার মাস সেম। তাহলে ফার্স্টে আমি কি চেক করব দেখি, মলিকিউলার মাস চেক করব। 1 নম্বরে কি চেক করব, যে কোনো বয়েলিং পয়েন্টের অর্ডার দিলে ফার্স্টেই চেক করব মলিকিউলার মাস। মলিকিউলার মাস যত বেশি হবে, আমি mm লিখছি, মলিকিউলার মাস যত বেশি হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। ভ্যান ডার ওয়ালস VW লিখলাম, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, তত বেশি হবে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেলে কি হবে, বয়েলিং পয়েন্ট কিন্তু বেড়ে যায়। তো দেখ এই 3টে কম্পাউন্ডেরই মলিকিউলার মাস প্রায় সেম, তোরা ক্যালকুলেট করে দেখ, প্রত্যেকের মলিকিউলার মাস একদম সেম। তাহলে আমি কিন্তু এই মলিকিউলার মাসের পার্থক্য থেকে এদের বয়েলিং পয়েন্টের অর্ডার বের করতে পারবো না। তাহলে 2 নম্বরে কি দেখব, 2 নম্বরে দেখা হয় ব্রাঞ্চিং। মনে রাখবি যে ব্রাঞ্চিং যত ইনক্রিজ করে, ব্রাঞ্চিং যত ইনক্রিজ করবে সারফেস এরিয়া, মলিকিউলের কি সারফেস এরিয়া তত ডিক্রিজ করে। আর সারফেস এরিয়া যত ডিক্রিজ করবে ফোর্স অফ অ্যাট্রাকশনও কি হবে, ততই ডিক্রিজ করবে। আর ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করলে বয়েলিং পয়েন্টও কিন্তু ডিক্রিজ করে যায়। তার মানে ব্রাঞ্চিং ইনক্রিজ করলে বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করে যায়। দেখ এখানেও ইথাইল গ্রুপ রয়েছে, এখানেও ইথাইল, এখানেও দেখ এটা একটা ইথাইল গ্রুপ, এটা একটা ইথাইল গ্রুপ। মানে এই মলিকিউলগুলোতে ব্রাঞ্চিং সেইভাবে নেই। ব্রাঞ্চিং মানে কি, আমার যে কার্বন চেনটা রয়েছে দেখ এটাও এখানে লিনিয়ার, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, এখানে কোনো প্রকার ব্রাঞ্চিং কিন্তু নেই। ফলে ব্রাঞ্চিং দিয়েও এদেরকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। তাহলে ফার্স্টে কি দেখবো, মলিকিউলার মাস। 2 নম্বরে দেখবো আমি ব্রাঞ্চিং। 3 নম্বরে দেখবো আমি, 3 নম্বরে কি দেখবো দেখ, 3 নম্বরে দেখবো আমি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। মনে রাখবি ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হলে কি হবে, বয়েলিং পয়েন্ট কিন্তু বেড়ে যাবে। যে সমস্ত মলিকিউল ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে সক্ষম তাদের বয়েলিং পয়েন্ট তুলনামূলকভাবে বেশি হয়। তাহলে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড কারা গঠন করে জানিস তোরা? যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডে কি থাকে, NH বন্ড, OH বন্ড কিংবা FH বন্ড থাকে, এই সমস্ত মলিকিউলগুলো কি করতে পারে, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। তো এই 3টে মলিকিউলের মধ্যে লক্ষ্য কর, দেখ এখানে একটা কি রয়েছে, NH বন্ড রয়েছে, এখানেও একটা দেখ OH বন্ড রয়েছে, কিন্তু এখানে কোনো প্রকার OH বন্ধন নেই। বুঝতেই পারছিস ভালো করে দেখ, অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন কিন্তু এখানে সরাসরি যুক্ত নেই। তার মানে এই যে 3 নম্বর কম্পাউন্ডটা এবং 1 নম্বর কম্পাউন্ডটা আমাকে দেওয়া রয়েছে, তারা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে সক্ষম। ফলে এই দুজনের বয়েলিং পয়েন্ট 2 নম্বর কম্পাউন্ডের থেকে বেশি হবে। তার মানে 2 নম্বরের বয়েলিং পয়েন্ট সবচাইতে কম হবে। এরপরে কি দেখবো দেখ, 1 আর 3-এর মধ্যে কি করে পার্থক্য করব। এও তো ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড করছে, আবার এও কিন্তু ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠন করতে পারছে। এবার আমাকে দেখতে হবে যে কার ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিংটা বেশি স্ট্রং। দেখ তোরা জানিস হয়তো যে FH এ দেখ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে ফ্লুরিনের মাথায় কি আসবে, ডেল্টা মাইনাস, আংশিক ঋণাত্মক চার্জ, হাইড্রোজেনে আসবে ডেল্টা প্লাস। একইভাবে এখানেও ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, এখানেও ডেল্টা মাইনাস, আর এখানে আসবে ডেল্টা প্লাস। যেহেতু ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে বেশি, ফলে এর ক্ষেত্রে এই যে আংশিক চার্জগুলো তৈরি হচ্ছে তার অ্যামাউন্টটাও বেশি হবে। আর চার্জের অ্যামাউন্ট যত বেশি হবে ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেড়ে যাবে। তার মানে FH এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা সবচাইতে স্ট্রং। তারপর কার স্ট্রং, OH এর, তারপর NH এর। তাহলে বুঝতেই পারছিস যেহেতু 3 নম্বরে কি রয়েছে দেখ OH বন্ধন, আর 1 নম্বরে রয়েছে NH বন্ধন, আর কি দেখলাম OH এর ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডটা
NH এর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর থেকে স্ট্রং। তাই কি হবে দেখ, বিউটান 2 এর বয়েলিং পয়েন্ট সবচাইতে বেশি হবে, তাহলে 3 এর বয়েলিং পয়েন্ট সবচাইতে বেশি, তারপর হবে 1 কারণ এখানে NH বন্ড রয়েছে, আর 2 এর সবচাইতে কম আর কারণ এখানে কোনো প্রকার হাইড্রোজেন বন্ডিং নেই। আর একটা পয়েন্ট মনে রাখবি 4 নাম্বার, এখানে বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে যদি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়েও পার্থক্য না করা যায় তাহলে দেখবি সিম্পল পোলারিটি। কি দেখবো আমরা? পোলারিটি। কোনো মলিকিউল যত বেশি পোলার হবে তার ক্ষেত্রে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন ফোর্সটা তত বেশি হবে, তাহলে পোলারিটি বাড়লে কি হবে? বয়েলিং পয়েন্ট কিন্তু বেড়ে যাবে। তো এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন যদি দিচ্ছি আমি, সেটা তোরা বাড়িতে করার চেষ্টা করবি। একটা তোকে দিলাম সিস 2 বিউটিন, এটা তোরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করে জানাবি। সিস 2 বিউটিন এবং ট্রান্স 2 বিউটিন এর মধ্যে কার বয়েলিং পয়েন্ট বেশি হবে? এই প্রশ্নের উত্তরটা তোরা আমাকে কমেন্ট বক্সে জানাবি। আমি বলে দিচ্ছি, এই দুটো কম্পাউন্ডের যে বয়েলিং পয়েন্টের অর্ডার সেটা এই পয়েন্ট থেকে আসবে, যে পোলারিটি বেশি হলে বয়েলিং পয়েন্ট অবভিয়াসলি বেশি হবে, কারণ সেক্ষেত্রে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটা, এই যে বয়েলিং পয়েন্টের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 3 এর বয়েলিং পয়েন্ট সবচাইতে বেশি, তারপর 1, তারপর 2। তাহলে দেখ অপশন সি হচ্ছে আমার কারেক্ট অপশন। তো এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য হাইলি হাইলি ইম্পর্টেন্ট। আমি উত্তরটাও বলে দিলাম, প্লাস যে কনসেপ্টটা এখানে রয়েছে সেই কনসেপ্টটাও বলে দিলাম। এই কনসেপ্টগুলো তোরা খাতায় লিখবি এবং বারবার প্র্যাকটিস করবি। আমি এই কনসেপ্ট থেকে কিছু প্রশ্ন তোদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেগুলো সলভ করার চেষ্টা করবি। চল 2 নম্বর প্রশ্নটা আমরা সলভ করে নিই। দেখ 2 নম্বরে কি দিয়েছে? একটা অর্গানিক রিয়াকশন। তাহলে সিম্পল আমি আগে এইটা মুছে দিই, এটা তো সবাই করে নিস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখ 2 নম্বর প্রশ্নটা দিয়েছে আমাকে একটা অর্গানিক রিয়াকশন। দেখ কি দিয়েছে? এম একটা কম্পাউন্ড, যাতে কি দিয়েছে? হাইড্রোজেন আর লিন্ডলার ক্যাটালিস্ট, তাহলে এন পেয়েছি। এইভাবে দেখ লাস্টে পেয়েছি সিনামিক অ্যাসিড। আমাকে এম এর স্ট্রাকচারটা বলতে হবে। দেখ বুঝতেই পারছিস অপশন দেখে যে এম একটা অ্যালকাইন। মনে রাখবি অ্যালকাইন মানে কি? যেখানে কি আছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। এবার অ্যালকাইন কি হয়? মূলত 2 প্রকারের হয়। একটাকে বলে টার্মিনাল মানে প্রান্তীয়, আর একটাকে বলে ইন্টারনাল। তাহলে একটাকে বলবো প্রান্তীয়, আরটাকে বলবো মধ্যবর্তী। মানে ট্রিপল বন্ডটা যদি ধারে থাকে, একদম ধারে, তাহলে বলবো টার্মিনাল অ্যালকাইন। যদি ট্রিপল বন্ডটা মাঝে থাকে তাহলে বলবো ইন্টারনাল অ্যালকাইন। তো দেখ এখানে দেখতেই পাচ্ছিস যে এই দুটো হচ্ছে আমার কি? এই দুটো টার্মিনাল। দেখ ট্রিপল বন্ডগুলো ধারে রয়েছে, আর এখানে দেখ ট্রিপল বন্ডগুলো মাঝে রয়েছে, তাই এরা হচ্ছে ইন্টারনাল। এবার মনে রাখবি টার্মিনাল, টার্মিনাল মানে সেরকম দেখতে হবে আর সি ট্রিপল বন্ড সিএইচ। দেখ ট্রিপল বন্ডটা ধারে রয়েছে। ইন্টারনাল মানে ট্রিপল বন্ডটা কি থাকবে? মাঝে থাকবে, এটা বলছে ইন্টারনাল। তো টার্মিনাল যে অ্যালকাইন তাদের একটা প্রপার্টি হচ্ছে যে এখানে যদি আমি কি দিই? অ্যামোনিক্যাল AgNO3। কি বললাম? অ্যামোনিক্যাল AgNO3। ভালো করে লক্ষ্য কর, এই হাইড্রোজেনটা sp কার্বনের সঙ্গে জড়িত। যে হাইড্রোজেনগুলো sp কার্বনের সঙ্গে জড়িত হয় সেই হাইড্রোজেনটা কি হয়? আম্লিক প্রকৃতির হয়। মানে এখান থেকে সহজেই কিন্তু H+ বেরোতে পারবে। তাহলে এই H+ আর এই NO3- কি তৈরি করবে? AgNO3। আর আর সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C- আর Ag+ এর কি পাওয়া যাবে? একটা হোয়াইট PPT পাওয়া যাবে। তাহলে একটা প্রপার্টি পেলাম আমরা টার্মিনাল অ্যালকাইনের, যে টার্মিনাল অ্যালকাইনে যদি অ্যামোনিক্যাল AgNO3 অ্যাড করা হয় তাহলে হোয়াইট PPT পাওয়া যায়। তাকে এখানে দিয়েছে যে এম এ আমি কি অ্যাড করেছি? অ্যামোনিক্যাল AgNO3, তাহলে কি পেয়েছি? হোয়াইট প্রেসিপিটেট। তার মানে অবভিয়াসলি এম হচ্ছে আমার টার্মিনাল অ্যালকাইন। এবার অপশন দেখ যে এই দুটো আমার টার্মিনাল অ্যালকাইন, তাহলে বি আর ডি কখনোই হবে না, কারণ বি আর ডি হচ্ছে ইন্টারনাল। তাহলে উত্তর আমার অবভিয়াসলি এ হবে বা সি হবে। এবার ধর আমি এ কে পিক করে নিলাম, লিখছি দেখ এটা PHC ট্রিপল বন্ড CH। এবার দেখ এখানে আমি কি দিয়েছি? সেকেন্ড পয়েন্টে হাইড্রোজেন আর লিন্ডলার ক্যাটালিস্ট। কি দিয়েছি? হাইড্রোজেন আর লিন্ডলার ক্যাটালিস্ট। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে কিন্তু দেখে রাখবি। ধর কোনো একটা অ্যালকাইন নেওয়া হয়েছে HC ট্রিপল বন্ড CH,
এখানে যদি হাইড্রোজেন এবং নিকেল দেওয়া হয় তাহলে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়, তো মাথায় রাখতে হবে। বাট এখানে যদি আমি হাইড্রোজেন এবং লিন্ডলার ক্যাটালিস্ট দিই তাহলে ট্রিপল বন্ডটা ডাবল বন্ডে বিজারিত হয়, মানে এখান থেকে কি পাবো? CH2 ডাবল বন্ড CH2। মানে এক্ষেত্রে কি হবে দেখ, ট্রিপল বন্ডটা ডাবল বন্ডে কনভার্ট হচ্ছে, বাট হাইড্রোজেন নিকেল দিলে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হয়ে যাবে। তারপর এখানেও সেম হবে দেখ, হাইড্রোজেন লিন্ডলার ক্যাটালিস্ট দিলে ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে তৈরি হবে দেখ এইটা PHCH ডাবল বন্ড CH2। দেখ সেকেন্ড স্টেপে কি করেছি? ওজোনোলাইসিস, তোরা ক্লাস 12এই পড়েছিস কিন্তু এটা। ওজোনোলাইসিস মানে প্রথম স্টেপে কি দেওয়া হয়? ওজোন আর CCl4 দ্রাবক, আর 2 নম্বরে কি দেওয়া হয়? জিঙ্ক আর H2O, রিডাকটিভ ওজোনোলিসিস। সেক্ষেত্রে কি করি আমরা? শর্টকাটটা কি? ডাবল বন্ডটাকে ভেঙে দেব, এখানে একটা অক্সিজেন যোগ করব, এখানে একটা অক্সিজেন যোগ করব, তাহলে ও আর পি কি পেলাম? ও হচ্ছে দেখ PHCHO, যাকে বলি আমরা বেঞ্জালডিহাইড, আর এইটা কি হচ্ছে দেখ HCHO, মানে হচ্ছে ফর্মালডিহাইড। লাস্ট রিঅ্যাকশনটা দেখ কি দেওয়া হয়েছে? CH3CO টুয়াইস O, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3CO টুয়াইস O, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আর কি দেওয়া হয়েছে দেখ? CH3CO2Na, মানে সোডিয়াম অ্যাসিটেট। এটি একটি নেম রিঅ্যাকশন, তোরা এটাও পড়েছিস। এটা হচ্ছে পারকিন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে পারকিন রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু ভালো করে দেখে রাখবি। পারকিনে কি তৈরি হয়? তোরা পড়েছিস সিনামিক অ্যাসিড তৈরি হয়। সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার কি রকম? এই হচ্ছে ধরো আমার বেনজিন রিং, CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH, আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে আমার সিনামিক অ্যাসিড। তাহলে বুঝতেই পারছিস এখানে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অপশন, অপশন সি আমার কারেক্ট অপশন নয়। মানে এক্ষেত্রে দেখ কি হবে? হাইড্রোজেন আর লিন্ডলার ক্যাটালিস্ট দিলে কি তৈরি হবে? লিন্ডলার দিলে কি তৈরি হয় বল? CH3C সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2, ফার্স্টে অ্যালকিন তৈরি হলো। তারপর কি দেবো বল? এখানে কি করব? ওজোনোলাইসিস, ডাবল বন্ড ভেঙে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে আসবে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, প্লাস কি পাবো? HCHO। এবারে অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে কিন্তু পারকিন রিঅ্যাকশন হয় না, ফলে এক্ষেত্রে আমি কোনোদিনই সিনামিক অ্যাসিড পাবো না, সিনামিক অ্যাসিড কখনোই পাবো না। তাই অপশন সি আমার ঠিক নয়, অপশন এ হচ্ছে আমার কারেক্ট অপশন। তাহলে এইটা দেখ অর্গানিকের কিন্তু অনেকগুলো রিঅ্যাকশনে কাজে লাগছে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, ওজোনোলিসিস তো খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আর লাস্টে দেখ পারকিন রিঅ্যাকশন। তাহলে এইভাবে কিন্তু অর্গানিক থেকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। দুটোই হচ্ছে WBJER প্রশ্ন এবং দুটোই অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন, অনেকগুলো কনসেপ্ট এখানে কাজে লাগছে। তো এই প্রশ্নগুলো তোরা লিখে নে, কনসেপ্টগুলো লিখে নে, আমি পরবর্তী সেটে আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোরা এটাকে লিখে নে, ঠিক আছে? এবার দেখ 3 নম্বর প্রশ্নে আমি নিয়ে চলে এসেছি একটা অ্যাসিডিটি অর্ডার। তোরা প্রত্যেকেই জানিস অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাসিডকে লেখা হয় ধর এইভাবে, HA হচ্ছে একটা অ্যাসিড। তো অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে জলীয় দ্রবণে কি দেয়? H+ আয়ন দেয়, এই কারণে একে আমরা অ্যাসিড বলি। আর কি পাওয়া যায় দেখ? A-, এই A- হচ্ছে আমার CB মানে হচ্ছে কনজুগেট বেস, যাকে বাংলায় বলা হয় অনুবন্ধী ক্ষারক। তাহলে এই কনজুগেট বেসটা যত বেশি কি হবে? স্টেবল হবে, যত বেশি স্থায়ী হবে, তত কি হবে? HA এর অ্যাসিডিক স্ট্রেংথ বা অ্যাসিডিটি তত বেশি হবে, অ্যাসিডিটি তত বেশি হবে। কি বললাম? কনজুগেট বেস যত স্টেবল হবে এই অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হবে। তাহলে এখানে আমাকে দেখ 4টে কম্পাউন্ডের অ্যাসিডিটির অর্ডার বা ক্রমটা লিখতে দিয়েছে। তাহলে ফার্স্টে কি করব? এই প্রত্যেকটা অ্যাসিডের আমি কনজুগেট বেস তৈরি করব। কনজুগেট বেস কি করে পাওয়া যায়? H+ আয়নটাকে তাড়িয়ে দিলেই বাকিটাই হচ্ছে কনজুগেট বেস। তাহলে আমি 4টে কম্পাউন্ডের কনজুগেট বেসের স্টেবিলিটি দেখব, যে বেশি স্টেবল তার অ্যাসিডটা কি হবে? বেশি স্ট্রং অ্যাসিড। তো দেখ যদি আমি এই কম্পাউন্ডটা আঁকি, এর যদি আমি কনজুগেট বেসটা আঁকি, তাহলে দেখ তো কি হবে?
দেখ এইটা হচ্ছে কি হবে, এটা হবে ও মাইনাস, এইচ প্লাসটা ছেড়ে দিয়েছে, আর এখানে আছে দেখ একটা NO2 গ্রুপ। NO2 স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, N প্লাস ও মাইনাস আর ডাবল বন্ড ও। তাহলে ভালো করে দেখ এই মাইনাস চার্জটা কি হবে, দেখ এই বেনজিন রিংয়ের যে পাই ইলেকট্রন তার সঙ্গে রেজোনেন্স করবে, এইটা এখানে আসবে, এইটাই হয়ে খুলে যাবে। তাহলে ভালো করে দেখ এই কম্পাউন্ডে কি রয়েছে, NO2 গ্রুপের একটা মাইনাস M এফেক্ট রয়েছে। কি পাবো দেখ আমরা, ডাবল বন্ড এখানে থাকলো, এই ডাবল বন্ডে মাঝে চলে আসবে, এইটা ডাবল বন্ড ও হবে, এইটা ডাবল বন্ড N হবে, এটা সিঙ্গেল বন্ড ও মাইনাস, এটাও সিঙ্গেল বন্ড ও মাইনাস, নাইট্রোজেনটা হবে প্লাস। তাহলে কি দেখতে পেলি, মাইনাস চার্জটা NO2 গ্রুপের সাথে কি করছে, রেজোনেন্সে অংশগ্রহণ করছে। এই এফেক্টটাকে বলা হয় NO2-র মাইনাস M এফেক্ট। বোঝা গেল ব্যাপারটা? একইভাবে দেখ যদি 2 নম্বর কম্পাউন্ডটা দেখি, তার যদি আমি কি আঁকি, কনজুগেট বেসটা আঁকি, দেখ এইটা হবে, এটা হচ্ছে আমার ও মাইনাস প্রোটন ছাড়ার পরে, এখানে হচ্ছে CH ডাবল বন্ড CH2। তাহলে কি হবে দেখ, মাইনাস চার্জটা এখানে আসবে, এইটা এখানে শিফট হবে, এই বন্ডটা এখানে আসবে, আর এটা খুলে যাবে। তাহলে কি পাচ্ছি দেখ, আমি বেনজিন রিং থাকলো আমার, ডাবল বন্ড, এখানে ডাবল বন্ডেড ও, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। তাহলে এখানেও কি রয়েছে, এই যে গ্রুপটা ইন গ্রুপ বলা হয়, দেখ ডাবল বন্ড মানে ইন গ্রুপ, এই ইন গ্রুপের কি রয়েছে, ইথিলিন গ্রুপটার কি রয়েছে, মাইনাস M এফেক্ট, তাই না? তাহলে এখানেও কি রয়েছে, NO2-র মাইনাস M এফেক্ট, এখানেও দেখ এই যে ইথিলিন গ্রুপ তারও কিন্তু মাইনাস M এফেক্ট রয়েছে। কিন্তু দেখ এখানে কি রয়েছে, NMe2, দেখ এখানে যদি আমি O মাইনাস বানাই, এই NMe2 গ্রুপের কিন্তু কোনো মাইনাস M এফেক্ট নেই। দেখ এ কি করতে পারে, এ লোন পেয়ার আছে, তাহলে এ কি করবে দেখ, এই বন্ডটাকে এখানে আনবে, এইটাকে এখানে, এইটাকে এখানে। তাহলে কি পাবো দেখ তো আমরা, ভালো করে দেখ যে কি হবে, দেখ এখানে ডাবল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, ডাবল, দেখ এখানে ছিল ও মাইনাস, এইখানে একটা মাইনাস তৈরি হবে, আর এইটা হবে ডাবল বন্ড NMe2 প্লাস। দেখ তো NMe2 কি করলো, বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেনসিটিকে ঠেলে দিল, এটাকে বলা হয় প্লাস M এফেক্ট, এটাকে বলা হয় প্লাস M এফেক্ট। তাহলে ভালো করে দেখ এখানে কি হচ্ছে, মাইনাস চার্জটা ডিলোকালাইজড হচ্ছে, এখানেও কি হচ্ছে, মাইনাস চার্জ ডিলোকালাইজড হচ্ছে, কিন্তু এখানে এই মাইনাস চার্জটার সঙ্গে এই মাইনাসের কি হবে, রিপালশন হবে। তার মানে NMe2 গ্রুপ কি করছে, এই কনজুগেট বেসটাকে ডিস্টেবিলাইজড বা অস্থিতিশীল করে তুলছে। দেখ CH3-তেও কি রয়েছে, হাইড্রোজেনের একটা হাইপার কনজুগেশন এফেক্ট রয়েছে, তাই না? দেখ এটা বলে হাইপার কনজুগেশন, এই বন্ডটা এখানে আসবে, তারপরে এইটা খুলে এখানে যাবে, এইটা খুলে এখানে আসবে। তাহলে দেখ সিম্পল আবার কি হবে, এখানে মাইনাস থাকবে, আর এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে, এইটা ডাবল বন্ড হয়ে যাবে, এই বন্ডটা শিফট করবে এইখানে, আর কি হবে দেখ, এখানে হবে হাইড্রোজেনের মাথায় প্লাস। তাহলে এই হাইপার কনজুগেশনটার জন্য এই মাইনাসে মাইনাসে কি হবে, রিপালশন হবে, তার মানে এই কনজুগেট বেসটা আনস্টেবল হবে। কিন্তু আমরা আর একটা জিনিস জানি যে M এফেক্ট কি হয়, হাইপার কনজুগেশনের থেকে বেশি প্রিডমিনেন্ট এফেক্ট। তার মানে NMe2 কি করবে, এই কনজুগেট বেসটাকে বেশি অস্থিতিশীল করে তুলবে, তাই এইটা হবে সবচাইতে লেস অ্যাসিডিক। তাহলে 2টা হচ্ছে সবচাইতে কম অ্যাসিডিক, তারপরে একটু বেশি অ্যাসিডিক হচ্ছে দেখ 1। এবার এই দুটোর মধ্যে কি করে তুলনা করব, এখানেও মাইনাস চার্জটা স্টেবিলাইজড হচ্ছে মাইনাস M এফেক্ট দ্বারা, এখানেও মাইনাস চার্জটা স্টেবিলাইজড হচ্ছে মাইনাস M এফেক্ট দ্বারা। কিন্তু দেখবি যে মাইনাস M এফেক্ট অফ NO2 কি হয়, গ্রেটার দ্যান মাইনাস M এফেক্ট অফ CH ডাবল বন্ড CH2। এই কারণে মাইনাস চার্জটা NO2-র ক্ষেত্রে বেশি স্টেবিলাইজড হবে, তাই এইটা হবে সবচাইতে বেশি অ্যাসিডিক, মানে 1 নম্বর অ্যাসিডটা হচ্ছে সবচাইতে বেশি আম্লিক। তাহলে অর্ডারটা কি পেলাম দেখ, 2 সবচেয়ে কম অ্যাসিডিক, তারপর একটু বেশি অ্যাসিডিক হচ্ছে 1, এর পর কি আমার 3 একটু বেশি অ্যাসিডিক, সবচাইতে বেশি অ্যাসিডিক হচ্ছে 4। তাহলে অপশন হবে এইটা 4 3 2 1, 4 সবচাইতে বেশি অ্যাসিডিক, তারপর 3, তারপর 4 3 1 2, তাহলে এইটা হবে আমার রাইট অপশন, 4 এর পর 3 3 এর পর 1,
তারপর হচ্ছে 2, ডি ইজ দ্য রাইট অপশন। তাহলে আমরা কি করব দেখ, আমরা কি করব কনজুগেট বেস তৈরি করে কনজুগেট বেসের স্টেবিলিটি দেখব। কনজুগেট বেসটা যেহেতু মাইনাস চার্জ রয়েছে তাই একে একমাত্র মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ এবং মাইনাস এম এফেক্টওয়ালা গ্রুপ স্টেবিলাইজড করতে পারবে। তাই দেখ এখানে মাইনাস চার্জটা স্টেবল হবে কারণ NO2 মাইনাস এম রয়েছে, এরও কি রয়েছে কি মাইনাস এম, কিন্তু এর কি রয়েছে প্লাস এম, তাহলে এটা সবচাইতে বেশি আনস্টেবল হবে। এর কি রয়েছে, এর কিন্তু হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট রয়েছে, তাই এর চাইতে এ বেশি অ্যাসিডিক, এর চাইতে এ বেশি অ্যাসিডিক কারণ এখানে কি রয়েছে মাইনাস এম এফেক্ট, এখানেও মাইনাস এম এখানেও মাইনাস এম, কিন্তু এর মাইনাস এমটা বেশি স্ট্রং, তাই এ হচ্ছে সবচাইতে বেশি অ্যাসিডিক। এইভাবে কিন্তু অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার তোদের বের করতে হবে। হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিবার সালে কিন্তু একটা অ্যাসিডিক স্ট্রেংথের অর্ডার লিখতে দেয়। অর্গানিকের এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত কনফিউজিং, তাই এগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি, যে ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স, তারপর আমার হাইপার কনজুগেশন খুব ভালোভাবে পড়বি, ঠিক আছে। দেখ 4 নম্বর প্রশ্নটা তো খুবই ইজি, এটা তোদের বইয়েও ছিল, ছায়ার বইয়ে দেখবি এই প্রশ্নটা কিন্তু করে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, আমি তাও একবার বুঝিয়ে বলে দিচ্ছি। দেখ এই যে সেকেন্ড রিয়াকশনটা Br2NaOH দিয়েছে, দেখ সেকেন্ড রিয়েজেন্টটা কি দিয়েছে আমার Br2NaOH, এইটা হচ্ছে সিম্পল হ্যালোফর্ম বিক্রিয়া, তোরা পড়েছিস যে I2NaOH দিলে কি বলে আয়োডোফর্ম, তাহলে Br2NaOH দিলে কি বলবো আমরা ব্রোমোফর্ম বিক্রিয়া, তাই না। তাহলে কি তৈরি হবে বল দেখি, সিম্পল আমার এই যে Y আর Z লেখা আছে এর মধ্যে একটা কি হবে অবভিয়াসলি ব্রোমোফর্ম হবে, ঠিক আছে। সো দেখ আমি রিয়াকশনটা লিখছি, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখ প্রথমটা কি দিয়েছে আমাকে অ্যাসিটোন, লিখি CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। ভালো করে দেখ এখানে কি দিয়েছে আমাকে আম্লিক মাধ্যম, আম্লিক মাধ্যম মানে দেখ এখানে দিয়েছে আমাকে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড সেটাকে শর্ট ফর্মে কি লিখেছে ACOH। তাহলে আম্লিক মাধ্যম দ্রবণে কি দিবে H প্লাস আয়ন দেবে, আচ্ছা H প্লাস আয়ন দিল। দেখ অক্সিজেনের কি রয়েছে লোন পেয়ার রয়েছে, ও H প্লাসটাকে ধরে নেবে, তাহলে কি আসবে দেখ CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড OH প্লাস আর সিঙ্গেল বন্ড এখানে CH3 পড়ে থাকলো। আমি এটাকে এইভাবে লিখছি যে CH2 সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এটা মনে রাখবি এইখানে একটা জিনিস হবে যেটা নাম টোটোমেরিজম, তোরা হয়তো ক্লাস 11-এ এটা পড়েছিস, যে কার্বনিল গ্রুপের পাশের কার্বনটাকে বলে আলফা কার্বন, আর আলফা কার্বনের সঙ্গে যে 3টে হাইড্রোজেন রয়েছে এরা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে কি হবে দেখ এই বন্ডটা আসবে এখানে আর এই বন্ডটা চলে যাবে এখানে, তাহলে কি পাবো দেখ তো আমরা CH3C সিঙ্গেল বন্ড OH ডাবল বন্ড CH2, এটাকে বলা হয় ইনল ফর্ম। তাহলে এটা কি পেলাম বল দেখি, এটা পেলাম আমরা কিটো ইনল টোটোমেরিজম। এবার দেখ তো কি হবে এখানে, দেখ সিম্পল দ্রবণে কি আছে Br2, তো কি হবে দেখ এই যে লোন পেয়ারটা আছে সেখানে এলো, এই ডাবল বন্ড দিয়ে একটা ব্রোমিনকে অ্যাটাক করবে আর একটা ব্রোমিন বেরিয়ে যাবে, তাহলে কি পাবো দেখ CH3C ডাবল বন্ড OH প্লাস সিঙ্গেল বন্ড CH2Br, কে বেরিয়ে গেল একটা দেখ Br মাইনাস বেরিয়ে গেল, এই Br মাইনাসটা এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে, প্লাস চার্জটা দেখ স্টেবিলাইজড হয়ে যাবে, তাহলে কি পেলাম দেখ তো CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH2Br। এই বিক্রিয়াটাকে বলা হয় কার্বনিল যৌগের হ্যালোজিনেশন বিক্রিয়া। এটা তোদের দেখবি ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার রয়েছে। আর এক্ষেত্রে কি তৈরি হয় দেখ, যে একটা আলফা কার্বন একটা ব্রোমিন একটা আলফা হাইড্রোজেন ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলো, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে দেখ এখানে বুঝতেই পারছিস CH2 এর এখানে আছে, CH2 এর এখানে আছে, তাহলে এটাও হবে না এটাও হবে না, আইদার সি হবে কিংবা এ হবে। দেখ এরপর কি করেছে, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে দেখ Br2 আর NaOH, এটা হচ্ছে ব্রোমোফর্ম বিক্রিয়া। তাহলে এই পার্টটাকে ভেঙে ফেলবো, এই পার্টটা কনভার্ট হবে আমার ব্রোমোফর্মে, তাহলে কি পাবো CH Br3, আর বাকি পার্টটা দেখ সোডিয়াম সল্টে কনভার্ট হবে, মানে CH3COONA, এটা হচ্ছে ব্রোমোফর্ম বিক্রিয়া। তাহলে Y হচ্ছে CHBr3 আর Z হচ্ছে আমার CH3CO2Na, তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অপশন।
অপশন এ ইজ রাইট অপশন, সি কিন্তু রাইট অপশন নয়, এটা কিন্তু তৈরি হবে না। তাহলে দেখ অপশন এ পেলাম কারেক্ট অ্যান্সার। ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে আমার হ্যালোজিনেশন বিক্রিয়া, কার? কার্বনিল যৌগের। আর সেকেন্ডটা হচ্ছে আমার ব্রোমোফর্ম বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, আমি আরেকবার বলে দিচ্ছি। তার মানে কি, ধর তোকে কোনো কি দিল, অ্যাসিটোন দিল, অ্যাসিটোনে কি দিল দেখ, অ্যাসিটোনে দিল Br2, ব্রোমিন তো দিল কিন্তু এটা অ্যাসিড দিয়ে দিল ACOH, মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই একটা আলফা হাইড্রোজেনকে একটা ব্রোমিন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত করব, কি তৈরি হবে? CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH2Br। আর যদি এখানে কি দেওয়া হয় দেখ, যদি এখানে দেওয়া হয় Br2 আর NaOH ক্ষারীয় মাধ্যম, তাহলে এই রিয়াকশনটাকে বলে ব্রোমোফর্ম বিক্রিয়া। সেক্ষেত্রে এই বন্ডটাকে ভেঙে ফেল, এইটাকে কনভার্ট করব কিসে? ব্রোমোফর্মে, CH Br3, আর বাকি পার্টটা সোডিয়াম লবণে কনভার্ট হয়ে যাবে। তাহলে সংক্ষেপে আমি দুটো রিয়াকশন লিখে দিলাম, হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভালো করে কিন্তু দুটো রিয়াকশনই তৈরি করে রাখিস, পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো তোরা এইখান অবধি যা আছে লিখে নে, পরবর্তী সেটে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি যেগুলো পরীক্ষার জন্য একদম র্যাঙ্ক বুস্টারের কাজ করবে, তো এগুলো তো লিখে নে। তো এবার দেখ 5 নাম্বার প্রশ্নটা নিয়ে এসেছি, দেখ একটা রিয়াকশন লিখে দিয়েছে, আর কি বলেছে, এই রিয়াকশনটা কি হচ্ছে SN2 মেকানিজম ফলো করছে, আবার এই রিয়াকশনটাও কিন্তু SN2 মেকানিজম ফলো করছে। তাহলে ই আর এফ এর স্ট্রাকচার কিরকম হবে সেটা তোকে লিখতে হবে। তোরা প্রত্যেকেই জানিস হয়তো যে SN2 বিক্রিয়ায় কি হয়, SN2 বিক্রিয়ায় হয় আমার ইনভার্সন, SN2 বিক্রিয়ায় হয় ইনভার্সন, যাকে দেখবি ওয়ালডেন ইনভার্সনও বলা হয়, ঠিক আছে? ইনভার্সন মানে সিম্পলি যদি আমার রিয়াক্ট্যান্টের কনফিগারেশন এস হয় তাহলে প্রোডাক্টটা হবে আর, আর রিয়াক্ট্যান্টটা যদি আর হয় তাহলে প্রোডাক্টটা হবে এস। এইটা কি হয়, এটা জেনারেলি ফলো হয়, সবসময় যে ফলো হবে তার কোনো মানে নেই, বাট জেনারেলি কিন্তু এই রুলটা ফলো হয়, সবসময় ফলো হয় না। কখন ফলো হয়, যদি দেখ এইখানে দেখ ক্লোরিনের প্রায়োরিটি হচ্ছে 1, যদি এখানে OH যুক্ত হয় OH এরও প্রায়োরিটি কিন্তু 1 হবে, কারণ এটা অক্সিজেন, বাকিগুলো দেখ কার্বন এবং হাইড্রোজেন, আর এখানে ক্লোরিনেরও প্রায়োরিটি হচ্ছে 1। যেহেতু দুজনের প্রায়োরিটি সেম, ফলে এখানে এই রুলটা ফলো হবে। যদি দুজনের প্রায়োরিটি সেম না হতো তাহলে কিন্তু এই রুলটা ফলো হতো না। তো এটা আমি বলে দিলাম যে প্রায়োরিটি যদি দুজনের সেম হয়, এখানে OH আর এখানে Cl এর যেহেতু প্রায়োরিটি সেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রুলটা ফলো হবে, নচেত ফলো হবে না। তো এবার কি করছি দেখ, অ্যাকুয়াস NaOH মানে কি, এখানে OH মাইনাস রয়েছে। SN2 তে কি হয় মনে আছে, ব্যাক সাইড অ্যাটাক, তার মানে কি, লিভিং গ্রুপটা যেদিকে আছে এটা যে লিভিং গ্রুপ, বেরিয়ে যাবে গ্রুপটা, লিভিং গ্রুপের একদম অপোজিট দিক থেকে এই কার্বনকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। তাহলে কি হবে দেখ, এটা এখানে অ্যাটাক করলো এবং ক্লোরিনটা দেখ বেরিয়ে গেল, এইটাই হচ্ছে SN2 মেকানিজম। এবার কি হয় দেখ, এখানে কম্পাউন্ডটা যে এই যে OH-টাকে যুক্ত করলাম কার্বনের সঙ্গে, আর এই দিকে যেটা ছাতার মতন ছিল সেটা উল্টে যাবে, জাস্ট উল্টে যাবে, এইটা এই দিকে ছিল মনে করি এভাবে ছিল, এটা জাস্ট উল্টে যাবে। তাহলে কি হবে দেখ, সিম্পল এই বন্ডটা এদিকে চলে যাবে, দেখ এই বন্ডটা এদিকে গেলে আসবে CH2CH3, তারপরে দেখ হাইড্রোজেনটা উল্টে গেল, হাইড্রোজেনটা চলে এলো এইদিকে, এটা হলো H আর পরে থাকলো আমার CH3। তো এইটা হবে আমার কার স্ট্রাকচার, ই এর স্ট্রাকচার, এইটা হচ্ছে আমার ই, ভালো করে তোরা এঁকে নিবি, এটা হচ্ছে ই। এবার ইতে কি দেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা দেওয়া হয়েছে আর পিরিডিন দেওয়া হয়েছে। এই কম্পাউন্ডটা দিলে কি হয় বলে দিচ্ছি, দেখ এখানে যে OH এর হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটা আর এই Clটা বেরিয়ে মানে HCl বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি হবে দেখ, অক্সিজেন থাকলো, বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এখানে কি আছে, CH2 CH3, এখানে আছে আমার হাইড্রোজেন আর এখানে আছে আমার CH3 গ্রুপ, বাকি পার্টটাকে যুক্ত করে দিই, S ডাবল বন্ড, তারপর দেখ একটা বেনজিন রিং আছে, এঁকে দিলাম বেনজিন রিংটা, আর প্যারাতে আছে আমার CH3। এটা হচ্ছে একটা গুড লিভিং গ্রুপ, মানে এই লিভিং গ্রুপটা সহজেই বেরিয়ে যায়। এবার দেখ কি দিয়েছে, NaI আর অ্যাসিটোন, তাহলে এখানে কি রয়েছে দেখ, NaI, যেখান থেকে কি পাওয়া যাবে, I মাইনাস পাওয়া যাবে, এখানেও কি হবে, SN2 অ্যাটাক রিয়াকশন আমাকে বলে দিয়েছে, তাহলে এখানেও কি হবে, যে যেটা লিভিং গ্রুপ
ঠিক তার অপোজিট দিক থেকে অ্যাটাক হবে। তাহলে এটা কি করবে, অপোজিট দিক থেকে কার্বনে অ্যাটাক করবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে দেখ এবার কি হবে, এই কার্বনে আয়োডিনটা এই দিক থেকে যুক্ত হলো, তাহলে আয়োডিনটাকে যুক্ত করলাম, বাকি পার্টটা কি হবে, আবার উল্টে যাবে। তাহলে এবার এই দিকে আসবে কি, দেখ CH3CH2 থাকলো, এখানে ছিল আমার হাইড্রোজেন, আর এই মোটা বন্ডে কি ছিল, CH3। তো এইটা হবে আমার F। তাহলে এইটা হচ্ছে F এর স্ট্রাকচার, আর এইটা হবে আমার E এর স্ট্রাকচার। তাহলে SN2 রিয়াকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মনে রাখিস, যেখানে ইনভার্সন হয়, S থেকে R হবে, R থেকে S হবে, জেনারেলি এটাই ফলো হয়। কখন, যদি দুজনের প্রায়োরিটি সেম হয়। আর কি বললাম, ব্যাক সাইড অ্যাটাক, যেখানে কি হলো দেখ, OH টা একদম Cl এর ব্যাক সাইড থেকে অ্যাটাক করে ক্লোরিনকে বের করলো। আর কি হবে, ইনভার্সন, দেখ ছাতার মতো এইদিকে ছিল, ছাতাটা জাস্ট খুলে গেল, সেটাই করেছি। যেহেতু এখানে আবার একবার SN2 হলো, এবার ছাতাটা এই দিকে ছিল, জাস্ট এটা এই দিকে ঘুরে যাবে, সেটাই করেছি। তাহলে এইটা হলো E এর স্ট্রাকচার, এটা হবে F এর স্ট্রাকচার। এটাও কিন্তু তোর WBJEE এর প্রশ্ন 2023 সালের, এটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোরা কিন্তু যেখানেই পাবি সেখানেই সলভ করবি, কনসেপ্টগুলো কাজে লাগিয়ে, ঠিক আছে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকে আমি এই 5টা প্রশ্ন PYQs কনসেপচুয়ালি কিন্তু আলোচনা করলাম। দেখ আমি মনে করি কেমিস্ট্রি শুধু কিন্তু থিওরি পড়ে কমপ্লিট করা অসম্ভব। কেমিস্ট্রিতে নাম্বার তুলতে হলে তোকে প্রচুর প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে, প্রচুর প্রশ্ন, প্রায় 2000-3000 প্রশ্ন কিন্তু কমপ্লিট করতে হবে ক্র্যাশ কোর্সের মধ্যে, তবেই কিন্তু কেমিস্ট্রিতে কনসেপ্ট লাগিয়ে আমি প্রশ্ন সলভ করতে পারবো, নচেত পারবো না। শুধু থিওরি পড়ে কিন্তু নাম্বার গেইন করা সম্ভব নয়, আমি আজও বলে দিচ্ছি। তো আমি এই ভিডিওতে 5টা প্রশ্ন করালাম, আমি চাইছি যে লাইভের মাধ্যমে যদি তোদের PYQsগুলো করানো যায়। তো যদি তোরা লাইভের মাধ্যমে PYQs কনসেপচুয়ালি সলভ করতে চাস, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাস। আমি পরবর্তী দিনে লাইভ ভিডিওর মাধ্যমে সমস্ত PYQs, সমস্ত কনসেপচুয়াল টপিকগুলো শেষ করব। তো দেখা হচ্ছে পরের লাইভে। তো ততক্ষণ তোরা রেডি থাক, এই কনসেপ্টগুলো পড়তে থাক, 11-12টাকে ভালো করে রেডি হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।